আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। ইতিহাসের দীর্ঘতম শাটডাউন এড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটে বিল পাস, অবশেষে অবসান দীর্ঘতম শাটডাউনে। গুরুতর অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে এপস্টিনের যৌন অপকর্মে জড়িত থাকার তথ্য প্রকাশ। ইসরায়েলে নির্বিচারে গণহত্যার দায়ে নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পর চীন সীমান্তের কাছে নতুন বিমান ঘাঁটি স্থাপন করছে ভারত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থার অবসান ঘটেছে। বুধবার রাতে প্রতিনিধি পরিষদ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস একটি বিল পাশ করেছে। এর ফলে ফেডারেল সরকারের কার্যক্রম পুনরায় চালুর পথ উন্মোচিত হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটে 222 জন আইন প্রণেতা বিলের পক্ষে ভোট দেন। এর মধ্যে 6 জন ডেমোক্রেটও ছিলেন। অন্যদিকে 209 জন এর বিরোধিতা করেন, যার মধ্যে 2 জন রিপাবলিকান ছিলেন। বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। এর আগে সোমবার রাতে সিনেট 60 থেকে 40 ভোটে বিলটি অনুমোদন করে। এই বিল আগামী 30 জানুয়ারি পর্যন্ত সরকারের অর্থায়ন নিশ্চিত করবে। এর ফলে 6 সপ্তাহ ধরে বেতন বন্ধ থাকা লক্ষাধিক ফেডারেল কর্মচারী আবার বেতন পেতে যাচ্ছেন। শাটডাউনে অত্যাবশ্যকীয় সেবা ছাড়া প্রায় সব সরকারি কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল। সিডনি বিশ্ববিদ্যালয়ের মার্কিন অধ্যয়ন কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডেভিড স্মিথ বলেছেন, এটি কেবল একটি অস্থায়ী সমাধান। জানুয়ারিতে যদি নতুন চুক্তি না হয়, তাহলে সরকার আবার বন্ধ হয়ে যাবে। এদিকে যেসব ডেমোক্রেট সিনেটে বিলটির পক্ষে ভোট দিয়েছেন তারা হলেন ডিক ডারভিন, জন ফেটারম্যান, ক্যাথরিন কর্টেজ মাস্টো ও জ্যাকি রোজেন, ম্যাগি হাসান ও জিন শাহিন এবং টিম কে। প্রয়াত শিশু যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফ্রি এপস্টিনের সঙ্গে ফের ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। প্রেসিডেন্ট এপস্টিনের অপকর্ম সম্পর্কে অবগত ছিলেন এবং ভুক্তভোগীর সঙ্গে রাত কাটিয়েছেন, এমনই অভিযোগ তুলেছেন ডেমোক্রেট প্রার্থীর সদস্যরা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ডেমোক্রেটিকরা এপস্টিনের মেইলে পাঠানো কয়েকটি বার্তা প্রকাশ করে। এসব বার্তায় ট্রাম্পের নাম পাওয়া যায়। প্রয়াত শিশু যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফ্রি এপস্টিনের সঙ্গে ফের ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। প্রেসিডেন্ট এপস্টিনের অপকর্ম সম্পর্কে অবগত ছিলেন এবং ভুক্তভোগীর সঙ্গে রাত কাটিয়েছেন, এমন অভিযোগ তুলেছেন ডেমোক্রেট পার্টির সদস্যরা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ডেমোক্রেটিকরা এপস্টিনের মেইলে পাঠানো কয়েকটি বার্তা প্রকাশ করে। এসব বার্তায় ট্রাম্পের নাম পাওয়া যায়। 2011 সালে ঘনিষ্ঠ সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলকে পাঠানো এক বার্তায় এপস্টিন বলেন, কুকুরটা এখনও ঘেউ ঘেউ করেনি। ওই বার্তায় তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প তার বাড়িতে এক ভুক্তভোগীর সঙ্গে রাত্রি যাপন করেছেন। 2019 সালে মাইকেল উলফকে পাঠানো অপর একটি বার্তায় বলেন, ট্রাম্প ওই মেয়েগুলো সম্পর্কে জানত, তবে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট সদস্যদের প্রকাশিত এসব বার্তা বানোয়াট বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ডেমোক্রেটিকরা নির্বাচিত কিছু মেইল প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এগুলোর একটি বানোয়াট অর্থ দাঁড় করিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, বার্তায় নাম প্রকাশ না করা যে ভুক্তভোগীর কথা বলা হয় তিনি প্রয়াত ভার্জিনিয়া জিউফ্রে, যিনি বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের অপকর্মে জড়িত না থাকার বিষয়ে সাক্ষ্য দিয়ে গেছেন। 2019 সালে কারাভোগের সময় আত্মহত্যা করেন যৌন অপরাধী এপস্টিন। ওই বছর এপস্টিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখা ট্রাম্পের একটি চিঠি ও ছবি প্রকাশ করেন ডেমোক্রেটিকরা। তারপর থেকে এপস্টিন প্রসঙ্গে ট্রাম্পকে জড়িয়ে শুরু হয় নানা সমালোচনা। যদিও শুরু থেকে ট্রাম্প দাবি করছেন 90-এর দশকের পর থেকে এপস্টিনের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। অপরাধীর কর্মকাণ্ড সম্পর্কেও তিনি জানতেন না। তবে এপস্টিনের সঙ্গে ট্রাম্পের সখ্যতার আরও প্রমাণ হাজির করবেন বলে ডেমোক্রেট সদস্যরা। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে একটি চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাস পর বুধবার এই চিঠি পাঠানো হয়েছে। এ সময়ও ইসরায়েলের হামলা ও ত্রাণ সীমাবদ্ধতা অব্যাহত রয়েছে। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, গাজা যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল যে অভিযান চালিয়েছে তাতে 69,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত 20,000। জাতিসংঘের তদন্তকারীরা এই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্প লেখেন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যেন আপনি বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণভাবে ক্ষমা করেন। তিনি ছিলেন এক দৃঢ় ও সিদ্ধান্তমূলক যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, যিনি এখন ইসরায়েলকে শান্তির পথে নিয়ে যাচ্ছেন। আমি নিজেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কাজ করছি, যাতে আরও দেশকে ঐতিহাসিক আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করা যায়। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির সরকারকে $40 বিলিয়ন অর্থ সহায়তা দিয়েছিল। চিঠিতে ট্রাম্প আরও দাবি করেন তিনি কমপক্ষে 3000 বছরের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এর আগে গত মাসে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময়ও ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাটি শেষ করার আহ্বান জানিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট হারজগকে পাঠানো এই চিঠিতে তিনি আরও সরাসরি বক্তব্য দেন। ইসরায়েলের রাষ্ট্রপতির পদ মূলত আনুষ্ঠানিক হলেও রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের সাংবিধানিক ক্ষমতা রাখেন। তবে নেতানিয়াহুর বিচার কার্যক্রম চলমান থাকায় রায় ঘোষণার আগেই হারজগ কোনো ধরনের ক্ষমা ঘোষণা করতে পারেন না। বুধবার ট্রাম্পের চিঠির জবাবে হারজগ বলেন, ক্ষমা চাইলে সেটি অবশ্যই নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। সীমান্তে একের পর এক বিমান ঘাঁটি স্থাপন করছে ভারত। কয়েকদিন আগেও দক্ষিণ এশিয়ার পরাশক্তি দেশটি বাংলাদেশ সীমান্তের কাছে তারা 3টি বিমান ঘাঁটি স্থাপন করেছিল। তবে এবার হিমালয় পার্বত্য অঞ্চলে চীনের সীমান্তবর্তী লাদাখে নতুন বিমান ঘাঁটি নির্মাণ করছে ভারত। দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং গতকাল বুধবার নির্মাণাধীন ঘাঁটিটি পরিদর্শন করতে এসেছিলেন। ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের মুথনিয়মা এলাকায় নির্মাণ করা হচ্ছে এই বিমান ঘাঁটি। এই স্থাপনার জন্য যে জমি বেছে নেওয়া হয়েছে সেটি উচ্চতা সাগরপৃষ্ঠ থেকে 13,000 ফুট। সেই হিসেবে এটি ভারতের উচ্চতম বিমান ঘাঁটি হতে যাচ্ছে। নির্মাণাধীন নতুন এই বিমান ঘাঁটি সম্পর্কে আরও তথ্য জানতে ভারতের বিমান বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো কর্মকর্তা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, নির্মাণাধীন নতুন বিমান ঘাঁটির যুদ্ধ বিমান অপারেশন পরিচালনা করার মতো সক্ষমতা থাকবে। আমাদের দুই শত্রুর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠবে এই ঘাঁটি। দুই শত্রু বলতে পাকিস্তান ও চীনকে বুঝিয়েছেন এয়ার মার্শাল সঞ্জীব কাপুর। পাকিস্তান এবং চীনকে বুঝিয়েছেন। চীনের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও সীমান্ত আছে লাদাখের। গত শতকের 50-এর দশক থেকে লাদাখ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বিবাদ চলছে ভারতের। সর্বশেষ 2020 সালে লাদাখের গালাওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘাত হয়েছিল ভারতীয় সেনাদের। সেই সংঘাতে 20 জন ভারতীয় এবং 45 জন চীনা সেনা নিহত হয়েছিলেন। পুরনো তিক্ত স্মৃতিকে পেছনে ফেলে সম্প্রতি ফের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক শুরু করেছে ভারত এবং চীন। তবে ভারতের অনেক রাজনীতি বিশ্লেষকদের মতে নয়াদিল্লি এখনো বেইজিং এর উপর সম্পূর্ণ আস্থা আনতে পারেনি, যার নিদর্শন এই নির্মাণাধীন নতুন বিমান ঘাঁটি। ফিরছি বিনোদনের সংবাদ দিয়ে। থাইল্যান্ডে 121টি দেশের প্রতিযোগীদের নিয়ে শুরু হয়েছে মিস ইউনিভার্সের 74তম আসর। সব প্রতিযোগীকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করছে কর্তৃপক্ষ। চলছে ভোটিং ও পিপলস চয়েস বিভাগে চমক দেখিয়েছেন বাংলাদেশের সুন্দরী তানজিয়া জামান মিথিলা। বৃহস্পতিবার পর্যন্ত 2,81,000-এরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছেন তিনি। এজন্য পেছনে ফেলেছেন চিলির সুন্দরী ইন্না মলকে। এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো। তাকে পেছনে ফেলতে মিথিলার আরও 29,000 ভোটের প্রয়োজন। মিথিলা তার দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে। মিথিলা তার ফেসবুক আইডিতে লেখেন, বাংলাদেশের 10 লক্ষ মানুষ যদি প্রতিদিন 10টা করে ভোট দেয় তাহলে 7 দিনে কয়েক কোটি ভোট হবে। 10টা ভোট দিতে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। 18 থেকে 19 কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায়, এটা কি মেনে নেওয়া যায়? এদিকে 19 নভেম্বর পর্যন্ত ভোট চলবে। আশা করা যায় আজকালের মধ্যে ভোট পেয়ে শীর্ষে পৌঁছাবেন মিথিলা। পিপলস চয়েস ছাড়াও বেস্ট ন্যাশনাল কস্টিউমে প্রথম, মিস কনজেনিয়ালিটিতে দ্বিতীয়, বেস্ট ইভিনিং গাউনে দ্বিতীয় ও বেস্ট স্কিনে তৃতীয় বিভাগেও এগিয়ে আছেন মিথিলা। ফুকেটের ইভেন্ট শেষ করে এখন পাতায়ায় আছেন মিথিলা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে 2 নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 মুকুটজয়ী এই মডেল ও অভিনয় শিল্পী। নিজেকে নিয়ে অনেক সাফল্যের প্রত্যাশী তিনি।
শেষ করছি খেলার সংবাদ দিয়ে। ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নেইমার যেন এখন আর সংবাদ শিরোনামে ফুটবলে নয় বরং বিতর্ক নিয়েই বেশি আসছেন। এবারও ব্যতিক্রম হলো না। ব্রাজিলিয়ান সুপারস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাংবাদিককে উদ্দেশ্য করে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন তিনি। অভিযোগ, সেই সাংবাদিক নাকি তার বিরুদ্ধে পুরোটাই মিথ্যা খবর প্রকাশ করেছেন। ঘটনার সূত্রপাত গত সপ্তাহে সান্তোসের হয়ে ফ্লামেঙ্গোর বিপক্ষে হারের ম্যাচ চলাকালীন বদলি হওয়ার পর নেইমারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়, যা নিয়ে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পোর্তে দাবি করে পরবর্তীতে নেইমার নাকি ক্লাবের কোচ হুয়ান পাবলো ভয়ভোদাকে ফোন করে ক্ষমা চেয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই নেইমার নিজে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন। সংবাদটির মন্তব্য ঘরে গিয়ে লিখেছেন, আরেকটা মিথ্যা কথা, একটা বাজে সাংবাদিকের বানানো খবর। এই এক বাক্যই যথেষ্ট ছিল পুরো ব্রাজিলিয়ান ক্রীড়া অঙ্গনকে ঝড় তোলার জন্য। সমালোচকদের অনেকে বলছেন, মাঠের বাইরের রাগ আর হতাশাই এখন নেইমারের ক্যারিয়ারের বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে সান্তোসের জার্সিতে নেইমারের পারফরম্যান্স নিয়েও চলছে প্রবল সমালোচনা। দিয়ারিও এএস পত্রিকার বিশ্লেষণে বলা হয়, নেইমার ধীর, ছন্দহীন এবং কখনো কখনো সতীর্থদের খেলাতেও বাধা দিয়েছেন। 2 মাসের চোটে মাঠের বাইরে থাকার পর ফ্লামেঙ্গোর বিপক্ষে তার প্রত্যাবর্তন ছিল প্রত্যাশার চেয়ে নিস্তেজ। যদিও একবার ফ্রি কিক থেকেও একটি হেডে গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি, কিন্তু তার যথেষ্ট ছিল না দলের 3-2 হারের কষ্ট মুছতে। তবে ক্লাব কর্মকর্তারা নেইমারের পাশে দাঁড়িয়েছেন প্রকাশ্যে। সান্তোসের নির্বাহী পরিচালক আলেক্সান্দ্রো মাত্তোস ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টে লিখেছেন, প্রতিভাবানদের সবসময় ভুল বোঝা হয়। নেইমার একজন প্রতিভা, যিনি ইতিহাস তৈরি করতে জন্মেছেন। কঠিন সময়ে মানুষকে আরো শক্ত করে তোলে এবং নেইমারও তেমন একজন। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।